গল্প মাত্র 3টি অক্ষরের একটি শব্দ, অথচ এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো অনুভূতি। কখনো হাসি, কখনো কান্না, কখনো ভালোবাসা, কখনো বিচ্ছেদ, কখনো রহস্যের রোমাঞ্চ, কখনো ভয়ের শিহরণ, আবার কখনো এমন কিছু গল্প যা আমাদের নিজেদের জীবনকেই নতুন করে দেখতে শেখায়। আর এই সব অনুভূতিরই একমাত্র ঠিকানা দ্য কালচারাল ক্যাপিটাল। নমস্কার, আরও একবার স্বাগতম দ্য কালচারাল ক্যাপিটালে। আজকে চলে এসেছি নতুন আরেকটি গল্প নিয়ে। গল্পের নাম উচিত জবাব, লেখিকা আশাপূর্ণা দেবী। কণ্ঠাভিনয় রয়েছেন কথক দীপ, নান্তির ভূমিকায় সৌমিতা, পিসিমার ভূমিকায় শিপ্রা সেনগুপ্ত। হেডফোনটা পরে নিন, গল্প শুরু হচ্ছে। পরনে লাল ডুরে, কপালে ধ্যাবড়া সিঁদুর টিপ, হাতে শাখা, পায়ে হাই হিল, কোলে ছেলে, দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা নিয়ে উদ্ভ্রান্তের মতো তিনি প্রশ্ন করলেন, বাবু, বাবু গো, বাবু আছানচল যাবার গাড়ি কটা ছাড়বে বলতে পারেন? বলতে আমি পারতাম, বিনা অনুসন্ধানেই পারতাম, কারণ আমার গন্তব্যস্থল ওই এক। কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, আমি বললাম না, জানেন, বিবেকের কষাঘাতে পীড়িত হয়েও বললাম না, আমি বলতে পারি না। শুধু মুখ ফিরিয়ে গট গট করে চলে এলাম। কি সত্যি বলে বিশ্বাস করছেন না তো? ভাবছেন এ একরকম চাল ফলাচ্ছি, তাই তো? নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু? না মশাই, সেসব কিছু না। আসল কথা, পরোপকার আমি করি না, সামান্যতমও না। গত 5 বছর থেকে পরোপকারের ছায়াও মারাই না। কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি, জানেন। আর শুধুই কি সুনাম, কি নয়, 5 বছর আগে সেই একটি দিন, সেই একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে। হ্যাঁ, সেও এমনি একটা ট্রেনের ছাড়ার পূর্ব মুহূর্ত। না, হাওড়া নয়, শিয়ালদা। নিজের অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ দুরন্ত বেগে কুলির পিছনে পিছনে প্রায় তদ্রূপ ছুটন্তবর্তী দুটি নারী মূর্তি ওই একটাই কামরার দরজা লক্ষ্য করেই তীব্র বেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো। সামনেরটি বৃদ্ধা, কলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী, কিন্তু পেছনেরটি তা নয়। বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আরক্তিম। সামনেরটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম এই 60-এর কিছু ওপরেই হবে, কিন্তু এটির পারলাম না। সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন তো। 18 হতে পারে বা 28 হওয়ার বিচিত্র নয়। সে যা, আমার দৃষ্টি তো সেদিকে ছিল না। বৃদ্ধা মহিলাটির ক্লিষ্টকাতর মুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজেই তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তার ব্যবস্থায়, মানে তাদের ব্যবস্থায়। তাকে সযত্ন ধরে উঠিয়ে দিলাম, তাদের মালপত্রগুলো ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম। আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়িটা একেবারে মানুষে আর জিনিসের ঠাসা। সেখানে নেই যে ডবল মাসুল দিলেই খালি কামরায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। এখন সব ক্লাসেই ভিড়। এই তো সেবার যাচ্ছিলাম ওই কোথায় যেন একটা, সাহিত্য সভায়। পরের পয়সায় কাজে নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি। হঠাৎ যেন গায়ের কাছেই একটি বিজাতীয় অনুভূতি। তার কাছ থেকে সরে সরে বসলাম, কারণ তার পরনে ময়লা একটা টেনা, গায়ে শুধু ফতুয়া। যা ভেবেছি তাই, নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী। বেপরোয়া উঠে পড়েছে। কটমট করে তাকাতে লাগলাম, ভাবতে লাগলাম
আসুক না একবার টিকিট চেকার, বাচাধন টেটটি পাবেন মজা। উফ, কি লজ্জায় পেয়েছিলাম সেদিন। যেই না চেকারের আবির্ভাব, আমি সেই ফতুয়াধারীর দিকে যাকে বলে ওই রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ, তাই করে বললাম, কই টিকিটটি বার করো। পান খাবার আয়োজন করছিল লোকটা। ময়লা একটা বটুয়া খুলে আমার কথায় কেমন একটু হাসলো, তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো। ভাবুন আমার অবস্থাটা। আর ওদেরই সব ভাই বেরাদারদের আমার মুখের সামনে থেকে হাতছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মটিমায় উঠে পড়া, সে তো সর্বদাই দেখছি। বাসের জন্য দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি, ধুর, একটা ট্যাক্সি নিই না, কতই আর পড়বে, ঠিক সেই মহামুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত না নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়ে জেদো মেদো রামাশ্যামা। সাধে আর বলছি শ্রেণীর মহিমান নেই। সে যাক, কি বলছিলাম, হ্যাঁ, গাড়িতে ভিড়, তাই না? হ্যাঁ, গাড়িতে পা রাখবার জায়গা নেই। তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি। সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আছড়ে পড়ল। নান্তি, ও নান্তি, জলের কুজোটা দেখছি না যে। চমকে শিউরে উঠলাম। বুকের রক্ত কুঁজোর জলের মতোই হিমশীতল হয়ে গেল। গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুঁজো। দেখেছি মুখে একটি জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া হৃষ্টপুষ্ট নিটল একটি কুঁজো বিরোহিনীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে। উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র, স্বপ্নেও ভাবিনি তার জন্যই এই আর্তনাদ উঠবে। বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, সেই ওস্তাদ ছোকরাটা গেল কোথায়? জিনিসগুলো তোলবার সময় কি আকাশ পানে ছিল? আমি অবাক। বলাই বাহুল্য, এ হেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাঁদের কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব, তা নয় এ কি। তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিমাভা নেই, তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব। তবু গিয়ে হাত কষলে বলি, আগে ঠিক বুঝতে পারিনি পুজোটা আপনাদের। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিপ্রদীপে একবার আমার আপাদমস্তক আরতি করে নিয়ে বিরক্ত কণ্ঠে বলেন, ও, তুমি বুঝি তরবার করছিলে তখন? তা বলে জিনিস তোলবার সময় মোট গুণে তুলতে হয় তাও জানান না বাছা? জলের বাক্স না হয়ে যদি গয়নার বাক্স হতো। বলতে পারতাম জানেন, মোটের মোট সংখ্যা আমার জানার কথা নয়, কিন্তু বললাম না। অপরাধীর মতো ঘাড় চুলকোতে লাগলাম। বৃদ্ধা আবার ঝংকার দিলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থাকে আর কি হবে? যা গেছে তা তো গেছে, আর ফিরবে না। আহা, মন জল জানতো সিলভারের গেলাসটা গো। তা কি বলবে? এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো তো দেখি বাছা। কৃতার্থ হয়ে প্রাণপণে তাই করতে থাকি। মহিলাটি গজগজ করতে থাকে, দেখে শুনে ভালো গাড়িতে তুলেছো বাছা। ওহ, একটু পা মেলবার ঠাঁই নেই। আমি বলে বাতের জ্বালায় 2 মিনিট পা মুড়ে বসতে পারি না। নান্তি, এই নান্তি সঙ্গিনীটি তার এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুব খুব করে করে হাসছিল কিংবা কাশছিল। এবারে আঁচল ছড়িয়ে কি যেন বলে চুপি চুপি, তার কথাটা শোনা যায় না, কিন্তু তার কথার উত্তরটা শোনা যায়। আরে থাম নান্তি, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। রেলগাড়িতে আমি এই নতুন চড়ছি নাকি? 62 বছর ধরে রেলগাড়িতে চড়ছি, কখনো এমন পা মুড়ে বসিনি বাবা। বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে। আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করি, কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুণ্ডের সারি। এ পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে? কোথাও না কোথাও ধাক্কা খাবে সে দৃষ্টি।
কিছুক্ষণ নিস্তব্ধতা, হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ। নান্তি, ও নান্তি, আমার কৌটো। সঙ্গে সঙ্গে যেন একটি বিনার ঝংকার ঝঞ্ঝনিয়ে ওঠে। তোফটার কৌটো, সে তো ওই বেতের ঝাঁপির মধ্যে বাঁকে উঠে গেছে। কি, বাঁকে উঠে গেছে? বলি, ও ভালো মানুষের ছেলে, কেমন আকেলটি তোমার বাছা? ছাপিটা একেবারে টঙ্গে তুলে দিয়ে বসে আছো, আর ওর মধ্যেই আমার সব দরকারি জিনিসগুলো। শুনে আমি তো চোরের অধম। সে কি? আচ্ছা, আমি এক্ষুনি পেরে দিচ্ছি বলে সিটে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙ্গুল থেতলে দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দিল। এবার ভদ্রমহিলার কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা 2 পান আর একটি দোক্তা গালে ফেলেন। তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধু নিস এতেই মরেছি। আর রেলে উঠলেই যেন বাতিকটা আরো বেড়ে যায়। হ্যাঁ রে নান্তি, ও নান্তি, দেখ তো পৌঁছতে তো সেই সন্ধে হয়ে যাবে, এই কটা পানে চলবে? নান্তি গোলগাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে, তাই কখনো চলে মেজো পিসি? সামনে স্টেশন এলেই এই যে এই তৈনি তোমার পান এনে দেবেন। শুনুন শুনুন আপনারা, সব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয়। একটু না হয় ভদ্রতা করেইছি, তাই বলে আমার ওপর অত্যাচার চালাবে নাকি? অথচ এভাবে নিশ্চিত প্রত্যয় সুরে বললে আপনারাই বা কি উত্তর দিতে পারতেন? তারপর বৃদ্ধা মহিলা ঝাঁপি থেকে আরেকটি বড় সড়ো কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতে বলেন, নে নে নান্তি, এই সময় গোটা কয়েক সন্দেশ গালে ফেলে দিয়ে দেখি। সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে। বলা বাহুল্য, এটুকুতে বৃদ্ধা মহিলা নিবৃত্ত হলো না। তীব্র স্বরে বলে ওঠেন, কি রে, মাথা নাচিস যে? সেই কোন কালে এক মুঠো ভাত খেয়ে এসেছিস, খিদে পায়নি? না মেজো পিসি। কি না? অমনি না বললেই হলো? তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না? তুই বুঝবি বুঝি? নে নে, ধর ধর বলছি। এবার যুক্তি সহ আপত্তি। গোল মুখ আরো গোল করে নান্তি আবদারের সুরে বলে, জল নেই, কিছু নেই, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। কি, জল নেই তো জল আসবে? আরে ও বাচ্চা ভালো মানুষের ছেলে, জলের কুঁজোটি ঘুচিয়ে দিয়ে দিব্যি তো নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো। বলি, আমার সঙ্গে একটা কচি বাচ্চা মেয়ে রয়েছে, তার খিদে তেষ্টা সে হুঁশ নেই? আশ্চর্য, জলের একটা ব্যবস্থা করো। কচি বাচ্চা? আমি সচমকে মেজ পিসির কচি বাচ্চাটির দিকে তাকাই। দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি। সে কি হাসি! মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন, তাহলে এ সংসারের পাকা পকান্নকে। মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ে। রাগেই গায়ে জোর বাড়ে, বুদ্ধি খুলে যায়। তাই রাগ করে শুধু যে একটা সবাই কিনে জল ভরাই আনি তা নয়, আনি গরম চা, গরম সিঙাড়া, ছানার জিলিপি, আর আনি এক গোছা সবুজ মিঠে পান। এতক্ষণে বৃদ্ধা মহিলাটির মুখে একটি সত্যকারের হাসি ফুটে ওঠে, নির্মল আনন্দের শুভ্র হাসি। মধুর কণ্ঠে বলেন, যাক বাবা, এতক্ষণে তবু একটু আক্কেল আচরণ দেখিয়েছো বাচ্চা। নে নান্তি, খা খা। নান্তি মুখ ফিরিয়ে আবার বিনার তারে ঝংকার তোলে। আমি তো আর বক রাক্ষস নই যে ওইগুলো খাবো। যে এনেছে সে খাক না। আহা, তা খাবে বই কি?
সন্দেশেতে আর এই চা খাবারেতে ভাগ করে দুজনে মিলেমিশে খাওয়া না। আমি কোনো মন্তব্য করব না, আপনারা শুধু শুনে যান। আমার মধ্যে যে আগুন জ্বলছিল তা চেপে গম্ভীরভাবে বলি, আমি খাবো না, খিদে নেই। মেজপিসির নান্তি হাসি চাপা অমায়িক মুখে বলে, সে কি, খিদে নেই কেন? সেই থেকে কত খাচ্ছেন। তা হোক। পাগল হয়েছেন? তা হয় না। বলে দুপক্ষের সমস্ত খাবারগুলি চুলচেরা ভাগে ভাগ করে একটা ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, কেমন খেতে না পারেন দেখি। এই চাওয়ালা, और एक गिलास চা দাও। আমি তো আর ওর মতো মানে ওই বাচাল নই, কাজেই ওই তারপর বিনা বাক্য ব্যয়ে চা খাই, খাবারও খাই। নান্তি মেয়েটি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি। সেই এক রাস খাবার দিব্যি সেঁটে ফেলে নতুন কুজো থেকে জল ঢালতে ঢালতে বলে, ও মেজো পিসি, হ্যাঁ বল। তোমার পান থেকে একটা ভাগ দিও তো। হ্যাঁ, মিষ্টি খেয়ে গলাটা না কেমন জ্বালা জ্বালা করছে। তা আপনি আপনি খাবেন নাকি? না। খাবেন না? সুপারি? না, আমি সুপারিও খাবো না। বাবা, তাও না? কি দুর্দান্ত ভালো ছেলে রে বাবা। আবার আবার সেই হাড় জ্বালানো ঝন্টু মার্কা হাসি। বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসি। ও কেন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে? আর আমি বা কেন একবারও পারছি না ওই রকম তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে। মনে মনে সংকল্প করে দেখলাম ওকে ওই হাসির সমুচিত জবাব দিতে হবে। কি করে হবে তা জানি না, কিন্তু একটা কিছু করতেই হবে। এই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছেকে শতবার দমন করে টিকেই থাকলাম গ্যাঁট। গাড়ির অন্যান্য আরোহীদিগকে সম্পূর্ণ ভুলে গিয়ে, কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলাম আমরা, মানে আমি আর নান্তি এবং নান্তির দোর্দণ্ড প্রতাপশালী মেজপিসি। চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগর এসে গেল। মেজপিসি একখানি 5 টাকার নোট বার করে বললেন, ও ছেলে, এই 5 টাকা শর ভাজা কিনে দাও দেখিন। যাচ্ছি তো কুটুম বাড়ি। ও অবশ্যই কলকাতার মিষ্টি নিয়েছি সঙ্গে। তা হোক তা হোক। কি বলিস নান্তি? যত গুড় তত মিষ্টি। আমি সবিনয় বললাম, স্টেশনের জিনিস তেমন ভালো হবে কি? ভালো হবে না? না, মানে এরা হলো গিয়ে ওই নেহাত বাজে ময়রা। খাঁটি জিনিস এরা পাবে কোথায়? চোখেও দেখেনি। সঙ্গে সঙ্গে আবার সেই কামান গর্জন। গর্জন না হোক, গর্জনের অনুভূতি বহনকারী, অর্থাৎ সেই হাসি, সেই গোলগালে টোল খাওয়া ঈষৎ মুচকি ঝুনো ঝন্টু হাসি। হে ঈশ্বর, আমি কি করব? না, কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক। জীবনের প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে, অপদস্থ করতে, যাতে তাতে কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া। খুব সম্ভব ভদ্রলোক যাতে বাঙালি, তাই এখন স্বজাতি বিদ্বেষ। অতএব এমন কোনো জন্ম পেলাম না যে এই হাসিকে ফাঁসি কাটে চড়াই। তবু ভেবেচিন্তে ফের বলতে যাচ্ছিলাম, এই জিনিস দিয়ে কুটুম বাড়িতে বরং নিন্দেই কেনা হবে। বলা হলো না, জানেন। মৃদুকণ্ঠ ধ্বনিত হলো, তাহলে এক কাজ করতে বলো না মেজো পিসি, উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিসটা খুঁজুন, আমরা আমাদের লালবাগের ঠিকানাটা ওনাকে দিয়ে দিই। পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন ক্ষণ। নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে। বলুন বলুন আপনারা, এর পরেও যে আমি মাথা ঠিক রেখেছিলাম তাতে বাহাদুরি দেওয়া উচিত কিনা আমাকে। পড়ে রইল মেজপিসির নোট। লাফ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। গট গট করে এগিয়ে গেলাম। না না, শহরের দিকে নয়,
সেই খাবার ফেরিওয়ালাটার দিকেই। জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় 8 টাকা সরবাজা সরপুরিয়া। খাক ওদের কুটুমরা এই বাজেমালি খাক। মেজপিসি জিনিসগুলি নেড়েচেড়ে হৃষ্টচিত্তে বললেন, কই, তেমন মন্দ তো নয়, দিব্যি বাস বেরোচ্ছে। নান্তি রে, বড় কৌটোটা বার কর দেখি মা। ও মা, নোটখানা যে পড়ে, কি দিয়ে কিনলে গো? গম্ভীরভাবে বললাম, আবার দাম লাগেনি। কি দাম লাগেনি? ও মা, সে কি? হ্যাঁ হ্যাঁ, ওই ছোকরা আমাদের দেশের ছেলে, আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ, তাই। ও মা, তাই বুঝি। তা ভালো ভালো, তো এই তো অনেক। নাও নাও তো, তুমি দুখানা নাও। আমি, আমার কি হবে? শোনো কথা, খাবার আবার কি হবে? খাবে কি লানান্তি? বাবা, অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে। এই পিঠ খুঁটে রোগ মেয়ের, অকারণ হাসি। যত বলি অকারণ হাসি সর্বনাশী, তা যদি এক তিল শোনে, হাসতে হাসতে যে গেলি একেবারে। কি হলো? মেজ পিসি, ওকে জিজ্ঞাসা করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যেস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। না, কোনো জবাব দেওয়া হলো না। নির্লিপ্তভাবে নিজের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি, হঠাৎ পিছনে কাশি ভাঙার আওয়াজ। ও ছেলে, আরে আরে, গট গট করে চলে যাচ্ছ যে? দেখছো এই সন্ধ্যেবেলা বিদেশ বিভুঁই জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোট ঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকুও খোঁজ নেবে না? পারতাম, জানেন, পারতাম। এই মোক্ষম সময় সেই হাড় জ্বালানোর টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম। উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটোল হয়ে যেত। অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আমাকে সহায় করে পথে বেরোননি। বলতে পারতাম, আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত। বলতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই বলতে পারতাম, কড়া ধারালো অনেক কিছু, কিন্তু বলতে পারলাম না। পুরুষ জাতির উদারতা বোধ আমার বলি বলি মুখকে চেপে ধরল। উচিত জবাব দেওয়ার জন্যই যে মহিমময় সংকীর্ণতাটুকু আবশ্যক, তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকে নিঃশেষে ঢেলে দিয়েছে, পুরুষের ভাগে রাখেইনি। কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো, আপনারাও এখানে নামবেন নাকি? আরে আরে, হ্যাঁ রে বাবা, নামো না তো কি, বসে থাকবো? কুলি, কুলি, হাঁক পেটে এদের নামিয়ে দিলাম এবং সবিনয় শুধালাম, যাবেন কোথায়? যাবো তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি, কিন্তু কই কাউকে তো দেখছি না। হ্যাঁ লানান্তি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি। কুটুম কাটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এটুকু জ্ঞান নেই। নান্তির কণ্ঠ এবার ক্ষীণ, মুখে অপ্রতিভ ভাব। তা আমরা তো আর কোন গাড়িতে আসছি জানি আসেনি পিসি। থাম থাম, তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস না তো। বলি আজ আসবো তা তো জানে, সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল নাকি? কি করব, নে হাত নাকি তোর দায়িত্ব আমার গলায়, তাই মরতে মরতে এসেছি। নইলে তোর মামা বাড়ি আসবার আমার কি দায় পড়েছিল রে? নে, এই ছেলেকে ঠিকানাটা গুছিয়ে বলে দে তো। এবার নান্তির তীক্ষ্ণ কঠিন। কেন ভাবছো মেজ পিসি? আমি গাড়োয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো। পারলেই বা, পারতে দিচ্ছে কে?
সে আমাকে কাটলেও হতে দেব না। বলি, খুব তো সাহস তোর। গারোয়ান বেটা যদি তর বড়িয়ে অন্যদিকে নিয়ে যায় তোকে। ব্যস্ত হয়ে বলি, সে তো নিশ্চয়ই ওসব লোককে বিশ্বাস কি। চলুন, আপনার ওই কাঁসাবাটি লোহাবাটি কোথায় যেতে হবে চলুন। না বলে উপায় কি বলুন? আর আমি তো বলিনি অঘটন ঘটন পটিয়াসী নিয়তি দেবী তখন আমার কণ্ঠে ভর করে সব কিছু বলাচ্ছে। আর এ পর্যন্ত তিনি ঘাট ধরে চালিত করে আনলেন। তারপর আর কি, সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাবাটির নিমাই উকিলের বাড়িতে গেলাম। কাঁসাবাটিতে নিমাই উকিলের প্রাণটা কঠিন নয়, বরং মাখনের মতো। হাজার হোক পুরুষের প্রাণ তো, তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরদিন তার বাড়িতে নেমন্তন্ন খেতে। তার উপরে সে আর নিজে মুখে বলি বা কি করে বলুন? তবে নেহাতি যদি না ছাড়েন তো বলি, সেই অঘটন ঘটন পটিয়সীর নিয়তির নিয়মে আজ অবধি এই 5 বছর কাল মেজপিসের নান্তি আমাকে ঘাট ধরে চালিত করছেন। অবশ্য তাতে যে আমি খুব বেশি কাতর তা নয়, তবে সেই অবধি পরোপকার আর করি, কারণ আমি ঠিক জানি করলে তার কাছে চাপা থাকবে না, আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন, পরোপকার না হাতি কি তার আমার বুঝতে বাকি নেই। তোমার মতো হ্যাংলা ব্যাটা ছেলে আমি যদি আর দুটো দেখেছি। গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি। উফ, নেহাত কচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞান হারা হয়ে ছোটে না। যদিও মেজ পিসিও কম চাল চালেনি, দেখেই ঝোঁক পড়ে গেছিল কিনা। কিন্তু তুমি যদি অমন আদেখলা না হতে বলি আমায় পারতো কেউ ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপোরদের সঙ্গে বিয়ে দিতে। আবার সেই হাড় চালানো গালের টোল ফেলা ঝুনো হাসি। এই 5 বছরের মধ্যে একদিনের জন্য তার সমুচিত জবাব দিয়ে উঠতে পারি। অথচ বিশ্বাস করুন, আমি শুধু ওই জন্যই টোপর পড়ার বোকামিটুকু করে বসেছিলাম। ভেবেছিলাম নিজের কোটে পেয়ে ও কি আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি। মানে কি?